জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলমান, আজই বাস্তবায়নের ইঙ্গিত দুই মন্ত্রীর। নির্বাহী আদেশেই হবে সিদ্ধান্ত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। ভারতের সাহায্যে বাংলাদেশের নতুন নির্বাচন চান ডক্টর ইউনূস। গণমাধ্যমের সাক্ষাৎকার। সরকার উৎখাতের ষড়যন্ত্র দেখছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ। সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের নির্যাতন দিন দিন বাড়লেও নিষ্ক্রিয় মন্ত্রণালয়। সব হারিয়ে দেশে ফেরার অপেক্ষায় আরও অর্ধশত নারী। দ্রুত ব্যবস্থার তাগিদ। এবং তেহরানের গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, প্রাণ গেছে দেহরক্ষীরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলমান। নির্বাহী আদেশে আজই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে 6 মন্ত্রীর বৈঠকের পর ব্রিফিংয়ে তারা এ তথ্য জানান। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার পর নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় 14 দল। এদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াত শিবির যেন কোনো আইনি ফাঁকফোকরের সুযোগ না পায় তা নিশ্চিত করতে চায় সরকার। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্তটি গত সোমবারই কিন্তু হয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের যে বৈঠক, রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকের পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজন সিনিয়র নেতারা কিন্তু সেটি স্পষ্ট করেছিলেন যে রাজনৈতিকভাবে একটি সিদ্ধান্ত হয়েছে যে এই দলটিকে নিষিদ্ধ করা হবে। এর পরপরই গতকাল কিন্তু দুপুরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন আরও যে আজকের মধ্যেই এই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। তারপরে একটি বৈঠকও হয়েছে। আমরা সবশেষ আপডেটটি যদি আমরা জানাই এবং প্রক্রিয়াটি যদি বলি, মূলত গতকাল আইনমন্ত্রী মহোদয় আমাদের জানিয়েছিলেন যে নির্বাহী আদেশেই এই সিদ্ধান্তটি হবে। সেটার আমরা সকাল থেকে যতটা খোঁজখবর নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, তাতে করে প্রথমেই যদি বলি যে এই নির্বাহী আদেশটি আসবে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। আমরা যতটা জানতে পেরেছি জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রস্তাব আসবে ভেটিংয়ের জন্য, অর্থাৎ আইনগত দিক সর্বশেষ খতিয়ে দেখার যে বিষয়টি, তার জন্য আইন মন্ত্রণালয় তারা একটি চিঠি পাঠাবে। ইতিমধ্যে সেই চিঠিটি এসেছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং এইখান থেকে ভেটিং শেষে আইনমন্ত্রী মহোদয় স্বাক্ষরের পর সেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে এবং আজকেই বিকেলের মধ্যেই এই আদেশটি জারি হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি নিশ্চিত করে গতকাল আইনমন্ত্রী মহোদয় বলেছেন। কিছুক্ষণ আগেই আমি যে এখন কথা বলছি তার ঠিক 3 থেকে 4 মিনিট আগেই আইনমন্ত্রী মহোদয় প্রবেশ করলেন। তিনি বললেন যে দেখবেন, এইটুকু শুধু মন্তব্য করলেন যে যদি কিছু হয় দেখবেন। অর্থাৎ তার যে ভাষা সেটিতে আমরা কিছুটা আশ্বস্ত হচ্ছি যে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত আজকে হচ্ছে। মূলত এই ছিল জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার ব্যাপারে সবশেষ তথ্য। আমরা যখনই এটির আদেশ জারি হয়ে যাবে তখন আমরা তথ্যটি আরও নিশ্চিত করে জানিয়ে দিতে পারবো। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনার রিটের শুনানি হয়নি। এ বিষয়ে হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছি সেখানে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন। সরকারের তরফ থেকে কালকে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন, এই তো তাদের কথা। তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত। তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা,
সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন, কেন নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। আমাদের একটা বিষয় যে এই রিটটা হওয়ার পর থেকে আমরা দেখছি যে পরিস্থিতি একদিকে শান্ত হচ্ছে, নতুন করে গুলি চলে না। এটা কি এই যে আদালতের যে শুনানি, এটির কি এক ধরনের যে রিটটার শুনানি কোনো ইম্প্যাক্ট আছে মনে হচ্ছে? এটা আমার জায়গা থেকে বলা কঠিন, কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা 150, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে 3 বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, 3 বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনার রিটের বিষয়ে হাইকোর্টে কথা বলছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 1975 সালের ঘাতকদের উত্তরসূরিরা দেশে সাম্প্রদায়িক জঙ্গি রাজনীতির প্রবর্তন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি আরও বলেন, একই গোষ্ঠী দেশে 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাসে মেতেছে। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার পদ্মা সেতু সহ যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত এনেছে। ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলের পাশাপাশি চেয়েছেন সার্কভুক্ত দেশগুলোর সাহায্য। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে নিজ দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ ভারতীয় বিশ্লেষকদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ সার্কভুক্ত দেশগুলোকেও বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক বিশ্লেষক মহল। তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা। তারা বলছেন, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক, এমনকি বিরোধী দলনেতাও বিদেশে গিয়ে নিজ মাতৃভূমির বিষয়ে নেতিবাচক প্রচার করেন না। কোনো রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যা সমাধানের জন্য সেই রাষ্ট্রের যারা দায়িত্বশীল নাগরিক বা সুশীল সমাজ, তারা সেই নিজ নিজ দেশে সেখানে সাধারণ মানুষের মধ্যে অভাব অভিযোগ নিয়ে তারা আন্দোলন করবেন, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করবেন। সেগুলো সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। এবং যদি করতে নাও পারেন তাহলে সেটা চেষ্টা করা উচিত, অপেক্ষা করা উচিত। কিন্তু বিদেশের কোনো ভূমি থেকে কোনো সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করার দাবি জানানো, এটা অযৌক্তিক এবং অসাংবিধানিক। দেশটির জাতীয় প্রেস ক্লাবের সভাপতির মতের সঙ্গে সহমত পোষণ করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজেবাজে বলে বেড়াচ্ছেন। নোবেল বিজয়ীর বয়স হয়েছে বলে তাকে দেশ করার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ার আহ্বানও জানান সুখরঞ্জন দাশগুপ্ত। ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার সময় থেকে তার নোবেল পুরস্কারের নানা প্রস্তুতি ছিল। উনি এখন বিদেশে, আর তারেক রহমানও বিদেশে। ওরা বিদেশ থেকে একটার পর একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি ইউনূস সাহেবকে চিনি, তার সঙ্গে আমার 2-1 বার দেখা হয়েছে। আমার রিকোয়েস্ট যে আপনি দয়া করে এই বয়সে
তারেকের কথা মতন আপনি চলবেন না, বাংলাদেশকে ধ্বংস করবেন না। সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সঙ্গে একান্ত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশের নতুন করে নির্বাচন করার অভিপ্রায়ও। এখানেই শেষ নয়, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নেই বলেও সাক্ষাৎকারে দাবি করেন তিনি। ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটি এমন সময় দেয়া যখন বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতি চলছে। ঠিক সেই সময় এমন মন্তব্যকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। হামাসের দাবি, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেওয়ার শপথও নিয়েছে সংগঠনটি। এ ঘটনায় শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মঙ্গলবার সবশেষ জনসম্মুখে দেখা যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেন তিনি। কে জানতো এটাই তার শেষ বৈঠক। বুধবার সকালে ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির নেতারা বলছেন, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। যদিও হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে তার সরকারের এক মন্ত্রী বলছেন, হানিয়ার মৃত্যু বিশ্বে শান্তি আনবে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল যে শান্তি চায় না তারই উদাহরণ হানিয়ার মৃত্যু বলে মন্তব্য করেছে তুরস্ক। 2017 সাল থেকে হামাসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় হারিয়েছেন 3 ছেলে, নাতি-নাতনি সহ পরিবারের আরো অনেক সদস্যকে। রাহানুল রানা, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। ফেসবুক, টিকটক ও ইউটিউব কবে চালু হচ্ছে জানা যাবে আজ। বিটিআরসি সূত্র জানিয়েছে, সরকারের দেয়া চিঠির প্রেক্ষিতে সকালে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে মেটা, যেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুজব অপপ্রচার বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরেছে ফেসবুক। এরপর টিকটকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক শুরু হয়। ইউটিউবের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে প্রতিমন্ত্রী একাধিকবার জানান, জবাব সন্তোষজনক হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করা প্রবাসীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও অবৈধ ব্যবসা থেকে প্রবাসীদের বিরত থাকার বিষয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালদ্বীপের আইনে ভিনদেশি কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। এটা সম্পূর্ণ ভিসা আইনের লঙ্ঘন। এ সময় দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার।
শুটিং এবং সুইমিংয়ের ব্যর্থতার পর এবার প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র আশার আলো আর্চারি। আজ এই ইভেন্টে পুরুষ রিকার্ভে সেরা 32-এ থাকার লড়াইয়ে নামবেন সাগর ইসলাম। তার প্রতিপক্ষ ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলি। র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সাগর ইসলাম। 720 পয়েন্টের খেলায় 72টি তীর ছুঁড়ে 652 স্কোর করেন তিনি, যে কারণে 64 জন আর্চারের মধ্যে সাগরের অবস্থান ছিল 45। অথচ গত জুনে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ম্যাচেই 660 স্কোর করেছিলেন তিনি। প্যারিসের র্যাঙ্কিং রাউন্ডে নিজেকে ছাড়িয়ে যেতে না পারলেও মূল লড়াইয়ে ভালো করার প্রত্যয় সাগরের। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রাইসা। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।